সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। ধুর ধুর, সবাই তো চলে এসেছে, তা গোপালটা এখনো এলো না কেন? আর গোপাল আসলেই বাকি না আসলেই বাকি, আপনি কি বলবেন বলেছিলেন বলে দিন। না না, এটা সকল সভাসদদের জন্য ঘোষণা, তাই গোপাল আসুক, তারপরেই বলবো। এসে গেছি, আমি এসে গেছি মহারাজ। আহ, এই এতক্ষণে তোমার সময় হলো? হ্যাঁ, আর বলবেন না মহারাজ, আসার সময় বাজারে কি সুন্দর সুন্দর ইলিশ মাছ দেখলাম, কানকোগুলো একেবারে লাল টুকটুকে। দেখলেন মহারাজ, রাজসভায় আসার পথে বাজার করতে শুরু করে দিল গোপাল। এদিকে যে আপনি অপেক্ষা করছেন তার কোনো হুঁশজ্ঞান কিছুই নেই। এটা কিন্তু খুব অন্যায় গোপাল, তুমি রাজকার্যকে প্রাধান্য না দিয়ে নিজের ব্যক্তি স্বার্থটাকে দেখছো। না মহারাজ, আমি তো আপনার জন্যই ওই মাছটা দেখছিলাম। আমি গরিব মানুষ, ওসব মাছ মাংস কিভাবে খাবো বলুন, শুধু দাম দর করেই চলে এলাম। যাতে খেতে পারো সেই আলোচনার জন্যই তো আজকে তোমাদের সবাইকে একটু তাড়াতাড়ি করতে বলেছিলাম। কেন মহারাজ, রাজবাড়িতে কোনো মহাভোজের ব্যবস্থা হচ্ছে নাকি? হ্যাঁ, হচ্ছে গোপাল, হচ্ছে হচ্ছে, তবে রাজবাড়িতে নয়, এই রাজবাড়ির থেকে অনেক দূরে তাল গ্রামে বনভোজন। বাহ 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 বাহ, তাহলে তো একেবারে জমে দই। হ্যাঁ, শুধু দই কেন, ইলিশ, মুরগির মাংস, ভাত, ডাল সবই আছে, আবার শেষ পাতে দই, মিষ্টি, সব কিছুর ব্যবস্থা ওখানে করা থাকবে। তোমাদের শুধু একটু ওই হাতে হাতে সাহায্য করতে হবে, এই আর কি। সে না হয় করবো মহারাজ, শুধু রান্নাটা একটু ওই জমিয়ে হতে হবে। হ্যাঁ, বলছিলাম কি মহারাজ, আমি তো একটু পেট রোগা, তা ভাজা ভুজির কিছু বন্দোবস্ত আছে তো? আছে আছে, বেগুনি আছে, আবার সকালে কচুরি আছে। আচ্ছা, কে কে কি কি খাবে সেটা কিন্তু বলে দাও। মাছ, মাংস, ডিম, নিরামিষ, সবজি সব সব। মহারাজ, আমি কিন্তু আগে থেকেই বলে দিচ্ছি, আমি সবজি খাবো। আমি মহারাজ ইলিশ ভাজা আর ইলিশের ঝাল ঝোল যা হবে তাই। আমি তো মহারাজ ইলিশের ভাজা আর মুরগির মাংস দুটোই খাবো। এ কি মহারাজ, গোপাল তো মাছ মাংস দুটোই খাবে বলছে। হ্যাঁ হ্যাঁ, খাবে, যে যা খাবে বনভোজনে তাকে তাই খাওয়ানো হবে। শুধু একটাই কথা, বনভোজন সেরে আসার পরে তোমাদের সবাইকে মন দিয়ে কাজ করতে হবে। হ্যাঁ মহারাজ, আমি তো একেবারে হৃদয় উৎসর্গ করে দেব। তা বনভোজন কি একদিনের জন্যই হবে? না না, একদিন নয়, 3 দিনের জন্য হবে। আমরা তো ওখানেই থাকবো, জঙ্গলের ধারে থাকার জায়গার সমস্ত বন্দোবস্ত থাকবে। মহারাজ, আমার একটা কথা ছিল। কি কথা? সবাই তো মোটামুটি বললো কে কি খাবে, কিন্তু আপনি তো বললেন না। আরে, আমিও তোমার মতো ইলিশ মাছ ভাজা আর মুরগির মাংস, বিশেষ করে মুরগির ঠ্যাং দুটো আমার জন্য বলে রাখবো ঠাকুরকে। বাহ, দুটো ঠ্যাংই আপনি খাবেন? ভালো ভালো। কি হলো গোপাল, কি ভাবছো? কিছু বলবে তো বলো। না মহারাজ, কিছু না কিছু না। আমি যদিও খেতে ভালোবাসি, তবুও আমার মনের মধ্যে একটা ছোট্ট খটকা লাগছিল। হ্যাঁ, আবার কি খটকা? না মানে, আমি বলছিলাম কি, ওই রাজবাড়ির টাকায় এত খেয়ে দিয়ে অপচয় না করে আপনি যদি গরিব মানুষদের দান ধ্যান করতেন আর ছোট করে আমাদের খাওয়ার ব্যবস্থা করতেন, তাহলে মনে হয় ব্যাপারটা বেশি ভালো হতো মহারাজ। কারণ আমি শুনেছি তালগ্রামের লোকেদের আর্থিক অবস্থা তেমন ভালো নয়। দেখেছেন মহারাজ, দেখেছেন গোপাল কিরকম শুভ কাজে বাধা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ও সব সমাজ সেবা পরে হবে গোপাল, আগে আমরা সবাই সেবা করব। সবাই রাজবাড়িতে সকাল সকাল চলে এসো, আর আমরা হই হই করতে করতে যাব। কালকে সকালে গরুর গাড়ি প্রস্তুত থাকবে, রাজবাড়ির সামনে সবাই চলে এসো। ব্যাস, এই তো সবাই চলে এসেছো তোমরা। এবার তাহলে গাড়ি ছাড়া হোক, চলো বনভোজন।
কই গো ঠাকুর, কোথায় গেলে? বনভোজনের জন্য এক ঝোলা মুরগির মাংস নিয়ে এসেছি। বাহ 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 বাহ, মাংস চলে এসেছে। বাহ 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 বাহ, খুব ভালো কাজ করেছেন। এবার জমিয়ে কষিয়ে রেঁধে ফেলবো। যাও যাও সেনাপতি, তুমি ঠাকুরের সাথে রান্নাঘরে চলে যাও। আচ্ছা মহারাজ। রান্নাটা হতে বাকি, তারপরে শুধু আমি চেটে পুটে লুটে খাবো। ওহ, সব সময় খাই খাই ভাই, খাই 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 খাই। মুরগির মাংস বলে কথা, কতদিন বাদে জমিয়ে খাওয়া যাবে। আর মুরগির ঠ্যাঙের মাংসের তো কোনো তুলনাই হয় না। দেখুন মহারাজ, দেখুন দেখুন, নোলা দেখুন গোপালে, কোথায় আপনি ঠ্যাঙের মাংস খাবেন আর তাতে কিনা গোপাল লোভ দিচ্ছে। হ্যাঁ ঠিকই তো, ওটা তো আমার জন্যই বরাদ্দ। শোনো গোপাল, তোমাকে কিন্তু আমার ঠ্যাঙের টুকরো দেওয়া যাবে না। না না মহারাজ, আপনার ঠ্যাঙের টুকরো কেন খাবো? আমি তো মুরগির। একদম কথা ঘোরানোর চেষ্টা করবে না, মুরগির তো মাত্র দুটো ঠ্যাং, মহারাজের খাবারে ভাগ বসানোর চেষ্টা করছো। আর ওই দুটো ঠ্যাংই আমাকে দিতে হবে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এ বাবা, দুটো ঠ্যাংই মহারাজ খাবেন কেন? একটা আমাকে দিলে হয় না? এই গরিবের মুখছে। না, হয় না। ধুত্তুরি, ভালো লাগে না। এ কি, গোপাল চলে গেল যে? আমরা তো ভাবলাম একটু গানের লড়াই খেলবো, হাসি মজা হবে। এত গোপালকে নিয়ে ভাববেন না মহারাজ, ও যেখানে খুশি যাক, আমি তো আছি। ও, এই মৌকায় আমি আমার ব্যক্তি সত্তাকে একটু ভালো দেখিয়ে দিই। ও, মাংস রান্নার কি সুন্দর গন্ধ। ইলিশের তো কোনো গন্ধ পাচ্ছি না, মনে হচ্ছে এখনো ভাজা হয়নি। যাই একবার রান্নাঘরে ঢু মেরে আসি, দেখে আসি কি কি রান্না হয়েছে। ঠাকুর, ও রাধুনি ঠাকুর, রান্না হয়ে গেল নাকি? যা গন্ধ ছেড়েছে না। খাবার দিতে এখন অনেক দেরি আছে, তুমি এখন কেন এসেছো গোপাল? আরে নিজেকে আর স্থির রাখতে পারলাম না যে, গন্ধের টানে চলে এলাম। ও ঠাকুর, একটু 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 চাকতে দেবে? না না না, এখন কোনো মাংস দিতে পারবো না, এখনো বেশ কিছু রান্না বাকি। ঠিক আছে ঠিক আছে, মাংস দিতে হবে না, একটু ওই কাই দাও না, চেটে দেখি। ওহ গোপাল, তোমার না বড্ড নোলা। নাও, হাত পাতো। দারুণ হয়েছে গো ঠাকুর, তোমার হাতে না একেবারে জাদু আছে, জাদু। মাংসের ঝোলের মধ্যে কেমন যেন একটা টক ঝাল মিষ্টির সমাহার সৃষ্টি করেছো। খুব তো আমাকে তোল্লাই দিচ্ছ, তা তোমার মতলবটা কি বলো তো? ঠাকুর, ও ঠাকুর, একটা মনের কথা বলি। শোনো না শোনো না, আমার এই ঝোলে না তেমন মন ভরলো না। দাও না দাও না, এক টুকরো, এক টুকরো। গোপাল, এই দেখো, রেগে যাচ্ছ কেন? ঠিক আছে ঠিক আছে, বড় টুকরো দিতে হবে না, ওই 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 ছোট দেখে ভাঙা চোরা টেরা বেঁকা এক টুকরো। চলে যাও চলে যাও চলে যাও বলছি, নাহলে আমি মহারাজকে এক্ষুনি ডেকে বলবো। দূর দূর, ভাবলাম বনভোজনে এসে শুরু থেকেই খ্যাটন শুরু হবে, কিন্তু সব পরিকল্পনা একেবারে চৌপাট হয়ে গেল। সারা দিন ভিক্ষে করেও দুমুঠো চালের বেশি কিছুই পেলাম না। ভাতের সাথে ছেলেটাকে যে কি খেতে দেব। ইস, কত কষ্ট মানুষটার, একে সাহায্য করতে হবে। আমি এদিকে ঠ্যাঙের মাংসের জন্য হাহুতাশ করছি, আর এর যে কিছুই নেই। এই পাশ, ঠাকুর রান্নাঘরে নেই, নিশ্চয়ই অন্য কোনো কাজে গেছে। এই সুযোগে আমি আমার কাজটা শুরু করে দিই। আমিও খাবো না, মহারাজও খাবে না, কিন্তু খাবে গরিব মানুষ। দেখি, আরে হাতে কি যেন একটা ঠেকলো না। এটাই ঠ্যাঙের টুকরো। না, আমাকে ছুটে যেতে হবে, নইলে ওই লোকটাকে আবার খুঁজে পাওয়া যাবে না। এ কি, আমার মুরগির ঠ্যাং কই? সেনাপতি, তুমি যে মুরগি নিয়ে এসেছিলে সেটা ঠ্যাং ছিল না? ঠ্যাং মাথা সবই তো ছিল মহারাজ। ঠাকুর,
ওই তো ওই তো ওই তো ওই লোকটা। ও ভাইয়া, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ আমাকে ডাকছো? হ্যাঁ গো তোমাকে। এই না ধরো। কি এটা? মুরগির জোড়া ঠ্যাং। বাপ বেটাই মিলে ভাতের সাথে মেখে খেও। মুরগির ঠ্যাং দিয়ে ভাত খাবো? কি ভাগ্য আমার! তা তা বাবা, তুমি কে বলো তো? আমি গোপাল। লোকের উপকার করাই আমার কাজ। তুমি তো বেশ দরাজ মনের মানুষ দেখছি। তা কোথায় থাকো গো তুমি? আমি কৃষ্ণনগরে থাকি। মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভার এক সামান্য সভাসদ। আমরা একটু বনভোজন করতে এখানে এসেছি। তার মানে তুমি সেই বুদ্ধির রাজা গোপাল ভাঁড়? এই দেখো, এসব বলে একদম লজ্জা দিও না। এখন তুমি এসো। হ্যাঁ, অনেক বেলা হয়ে গেল। মানুষ নও তাহলে তুমি কে? আমি ভূত। ওরে বাবা, ভূত! এই দেখো, ভূত শুনেই ভয় পেয়ে গেলে। ভূত হলেও আমি কিন্তু খুব উপকারী। নাও নাও নাও, ঠ্যাং দুটো ধরো। আমি 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 নেব? নেবে বই কি, দুমুঠো চালের গরম ভাতের সঙ্গে দুটো ঠ্যাং যা জমবে না। তুমি খুব ভালো ভূত গো, খুব ভালো ভূত। ভালো কি মন্দ বুঝি না, তবে অসহায়কে সাহায্য করতে আমার বেশ লাগে। যাও যাও, তুমি এবার বাড়ি যাও। যাও। দেখেছেন মহারাজ, দেখেছেন? সবাই চলে এসেছি। পেটের ভিতর ইঁদুরেরা চুঁচা করছে, কিন্তু গোপাল এখন এলো না। এসে গেছি। এই তো আমি এসে গেছি। তা এতক্ষণ তুমি কোথায় ছিলে গোপাল? অচেনা গ্রামের অপরূপ শোভা দেখছিলাম মহারাজ। আমরা এখানে কত হাসি ঠাট্টার গল্প করলাম, আর তুমি রাগ করে চলে গেলে। কি করব মহারাজ, আমার মনটাই তো উড়ু উড়ু। খুব খিদে পেয়ে গেল, তাই আবার চলে এলাম। হ্যাঁ, ঠিক আছে। ঠাকুর, তুমি খাবার দাওয়া শুরু করো। হ্যাঁ মহারাজ, এক্ষুনি দিচ্ছি। কি, আমার মুরগির ঠ্যাং কই? সেনাপতি, তুমি যে মুরগি নিয়ে এসেছিলে সেটা ঠ্যাং ছিল না? ঠ্যাং মাথা সবই তো ছিল মহারাজ। ঠাকুর, রেঁধেও ছিলাম মহারাজ, কিন্তু দিতে গিয়ে দেখি হাঁড়িতে নেই। তাহলে কে চুরি করলো? কে চুরি করলো আমার ভাগের মুরগির ঠ্যাং? মাংসটা দারুণ রান্না করেছে ঠাকুর। ঠ্যাং দিয়ে কি করবেন মহারাজ, যা পেয়েছেন সেটাই খান। মহারাজ, আমার মনে হয় গোপালই ঠ্যাংটা খেয়েছে। হ্যাঁ, গোপাল? হ্যাঁ রাজামশাই, গোপাল, কারণ রান্নার সময় ও ঘুরঘুর করছিল। মহারাজ, গোপাল কিন্তু মাংস আনা মাত্র ঠ্যাং ঠ্যাং করে ভীষণ হ্যাংলামি করছিল। গোপাল, আমার ভাগের ঠ্যাং আমাকে দিয়ে দাও বলছি। এখন কি করে দেব মহারাজ? ওটা তো আমি দান করে দিয়েছি। দান করে দিয়েছো মানে? কাকে দিয়েছো? একটা গরিব মানুষকে। বদমাইশ, আমার ঠ্যাং দান করে আবার মহান সাজা হয়েছে না? এই দেখো, আপনার ঠ্যাং তো আপনার ঠ্যাঙে লেগেই আছে। দিয়েছি তো মুরগির ঠ্যাং। মস্করা, আবার মস্করা করা হচ্ছে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। ওরে বাবারে, মহারাজ খেপে গেছে, পাত নিয়ে পালাই। গোপাল, দাঁড়াও বলছি। ঠাকুর, আজকে রাতে শুধু নিরামিষ হবে, শুধুই নিরামিষ। হ্যাঁ নয়, হ্যাঁ, আমার ভাগের খাবার দিয়ে পরোপকার করা হচ্ছে। পরোপকার তাড়িয়ে দিন না মহারাজ, গোপালকে এখান থেকেই তাড়িয়ে দিন। শুধু গোপালের উপকারগুলো ভুলতে পারি না বলে তাড়াতে পারি না, নইলে কখন তাড়িয়ে দিতাম। মহারাজ আজকাল শুধু নিজে খাবো করে। এটা বুঝতেও পারে না অন্যকে সাহায্য করার মধ্যে কত আনন্দ। মন্ত্রীর পাল্লায় পড়ে কত আনন্দ। এ বাবা, ওর পরনের কাপড়টা কি ছেঁড়া, একেও একটু সাহায্য করা যাক। পণ্ডিতের কাপড়টা টুক করে নিয়ে নিলে হয় না? এই গোপাল, আমার কাপড় টেনে নিচ্ছ কেন? একজনকে সাহায্য করতে হবে যে। কাকে? যার পরনে ছেঁড়া কাপড় তাকে। তাহলে আমি কি পরবো? আপনার তো অনেকগুলো আছে, যেটা ইচ্ছে সেটা পরুন। কিন্তু এখন তো কাপড় পরে নেই, জল থেকে উঠে লজ্জা নিবারণ করবো কি করে? এই নিন, কচু পাতায় লজ্জা ঢেকে বাড়ি চলে যান। চললাম পণ্ডিত মশাই।
ভালো করলে না কিন্তু। গোপাল, গোপাল খুব খারাপ করলে, খুব খারাপ করলে। এ কি কাণ্ড রে বাবা, গাছ থেকে কাপড় পড়লো। গাছ থেকে পড়েনি কাকু, আমি ফেলেছি। তুমি ফেললে? তুমি ছেঁড়া কাপড়ে কষ্ট পাচ্ছিলে, তাই একটু সাহায্য করলাম আর। তুমি খুব ভালো। এবার তা বাবা, তুমি কে? গোপাল, গোপাল ভাঁড়। গোপাল? হ্যাঁ, কৃষ্ণনগরের মহারাজের সামান্য এক সভাসদ। গোপালের এই মস্করার কিন্তু একটা বিচার করতে হবে মহারাজ। এই, এখন আমার মেজাজ খুব খারাপ, কোনো বিচারই এখন আমি করতে পারবো না। কিন্তু বিচার তো আপনাকে করতেই হবে। গোপাল যে আমার পরনের কাপড় নিয়ে পালিয়ে গেছে। গোপাল! আরে আরে, ও যে আমার মুখের মুরগির ঠ্যাং নিয়ে পালিয়ে গেছে। তোল্লাই পেপে গোপালের সাহস কেমন হয়েছে দেখেছেন? আমার পরনের কাপড়, আপনার মুখের খাবার সব নিয়ে পালিয়েছে। না 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 না, গোপালকে ধরে উত্তম উত্তম দোলাই দেওয়া দরকার। আরে, ধোলাই দেওয়ার জন্য আমারও তো হাত পা নিষ্পিস করছে, কিন্তু সে তো পালিয়েছে। পালিয়েছে? পালিয়ে যাবে কোথায়? জাল ছিঁড়ে পালালেও পুকুর থেকে তো আর পালাতে পারবে না। চলুন দুজনে মিলে পেটাকে ধরে আনি। কি শীত, কি শীত। আমার যদি একটা মোটা জামা থাকতো। যেদিকে তাকাও সেদিকেই শুধু কষ্ট আর কষ্ট। কার মুখের খাবার নেই, কার কাপড় নেই, কার আবার শীতের হাত থেকে বাঁচার মতো মোটা জামা নেই। এই ছেলেটাকে এক্ষুনি একটা মোটা জামা দিয়ে সাহায্য করতে হবে। কিন্তু মোটা জামা কোথায় পাই, কোথায় পাই? এসেছে, এসেছে, বুদ্ধি এসেছে। যাই, সেনাপতির গায়ের জামাটা এনে ছেলেটাকে সাহায্য করি। বাহ, দারুণ। এই ঘুমের মধ্যেই সেনাপতির গা থেকে জামাটা খুলে নিতে হবে। না না, এভাবে হবে না। উল্টে টানাটানিতে সেনাপতির ঘুম ভেঙে যেতে পারে। একটা কাঁচি বা ছুরি কিছু লাগবে। যাই, রান্নাঘরে পেয়ে যাব। এখন কেটে গা থেকে বের করে নি, পরে সেলাই করে দিলেই চলে যাবে। কে রে গোপাল? এটা তুমি কি করেছো? আমার জামা কেটেছো কেন? সাহায্য? মহারাজ তো আর কাউকে সাহায্য করলো না, তাই আমিই করছি। করাচ্ছি তোমার সাহায্য। প্রথমে সকালে মহারাজের মুরগির ঠ্যাং, তারপর পণ্ডিতের কাপড়, আর এখন আমার গায়ের মোটা জামা। আজ তোমাকে ছাড়বো না, পাজি হতভাগা। আমার অমন ভালো জামাটার পিন্ডি একেবারে চটকে ছেড়ে দিলে। আরে আরে, খেপে যাচ্ছ কেন সেনাপতি? এত বয়স হয়েছে, তবু বুঝলে না আর্তকে সাহায্য করা কত ভালো। আগে তো তোমাকে উচিত শিক্ষা দিই, তারপর বুঝবো ভালো না মন্দ। আরে আরে আরে, পালাচ্ছ কোথায়? দাঁড়াও দাঁড়াও বলছি, দাঁড়াও। এত তো খোঁজা হলো, কিন্তু ধরিবাজ গোপাল কোথায় লুকোলো বলুন তো? নিশ্চয়ই আবার কোনো লোককে সাহায্য করতে এসেছে। গোপাল গোপাল গোপাল, দাঁড়াও দাঁড়াও বলছি, দাঁড়াও। ওই তো গোপাল, এইবার বেটাকে ধরতে হবে। ধরো ধরো বেটা, ধরো ধরো। ওরে বাবা রে! ওরে বাবা, এই বয়সে কি দৌড়টাই না করাচ্ছে, বাপ রে বাপ। আমার যে জিভ বেরিয়ে গেল। এই নাও ভাই, এই জামাটা নাও। একটু ছেঁড়া আছে, সেলাই করে নিজের মাপের মতো করে নিও। তোমার তো খুব কষ্ট, আমি এর থেকে আর বেশি কিছু করতে পারলাম না ভাই।
তুমি তো ভগবান। ও, আজ অব্দি আমাকে কেউ এতটুকু সাহায্য করেনি। এই প্রথম কারোর থেকে সাহায্য পেলাম। আমি তোমাকে একটা প্রণাম করতে চাই। ধুর পাগল, মানুষ মানুষের পাশে দাঁড়াবে না তো কে দাঁড়াবে বলো? আমার নাম গোপাল, কৃষ্ণনগরে বাড়ি। তোমাদের গ্রামে অনেকেই খুব গরিব, তাই যদি কারো কোনো সাহায্যের দরকার হয় আমাকে জানিও। হ্যাঁ, আমি নিজের সামর্থ্য মতন সাহায্য করব, কেমন? কি আপনারা চলে এসেছেন? মহারাজ, আমি জানি আমি অনেক পাপ করেছি, যা শাস্তি দেওয়ার দিন আমাকে। দরকার হলে আমার 1 মাসের বেতন কেটে নিন, কিন্তু কিন্তু মহারাজ, এই গরিব মানুষটার কাছ থেকে দয়া করে জামাটা কেড়ে নেবেন না মহারাজ। সত্যি সত্যি গোপাল, ধন্য তুমি। আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আর এখন তুমি আমার চোখ খুলে দিলে। সেনাপতি, তোমার জামা, আর পণ্ডিত, তোমার জন্য নতুন ধুতির ব্যবস্থা আমি করব। মানুষকে সাহায্য করার মধ্যে এতটা আনন্দ আজ আমি তোমার কাছে শিখলাম গোপাল, তোমার কাছে শিখলাম। নাও, এইখানে সই করো গোপাল। এইখানে সই করো। এই একটি দিনেই আপনার সাথে দেখা হয় আর দক্ষিণ হস্তের কাজটা হয়। নাও, এবারে মোহরগুলো গুনে গুনে নাও। আপনি প্রতি মাসে বেতনের সময় এই একই কথা বলেন, আর আমিও সেই এক কথা বলবো। আপনি কি কম দেবেন? খাজাঞ্চিটার আর বুদ্ধি হবে না। আমি যদি খাজাঞ্চির জায়গায় থাকতাম না, তবে প্রত্যেক মাসে 20-30টা করে মোহর নিয়ে নিতাম। শোনো গোপাল, একটা কথা মনে রাখবে। হ্যাঁ, মানুষ নেবে চিনে আর পয়সা নেবে গুনে। আমি মানুষ চিনেই কাজ করি। এই যে যদি আপনার জায়গায় মন্ত্রী মশাই থাকতো, তবে একবারের জায়গায় 3 বার গুনতাম। আমি মানুষ চিনি খাজাঞ্চি মশাই। কি মন্ত্রী মশাই, চিনি তো? আচ্ছা, বিটলে বজ্জাত লোক তো। গোপাল, তোমাকে একেবারে হাড়ে হাড়ে চিনি। সে তো চিনবেনই মন্ত্রী মশাই। ওই যে কথায় আছে না, এই কে যেন কচুবন চেনে, আমি তো কচুবন। রতনে রতন চেনে, আমরা সেটা জানি, তবে কচু বোন কে চেনে কি জানি। গোপাল, এটা ভালো হলো না। তুমি আমায় কি বললে? এ মা, আপনাকে আমি কিছু বলতেই পারি না। আপনি মন্ত্রী, দণ্ডমুণ্ডের কর্তা, আর আমি একজন ভাঁড়, লোক হাসানো যার কাজ। তাই আমাকে কচুবন বললাম। চলি খাজাঞ্চি মশাই, আবার পরের মাসে দেখা হবে। আর জ্বালানি, সব মহারাজের আশকারাতি হয়েছে। মন্ত্রী মশাই, এইবারে আপনার পালা। এই সইটা করুন। হ্যাঁ, সইটা করুন। হ্যাঁ, করি। মন্ত্রী মশাই, সইটা করে বেতন নিন তাড়াতাড়ি, নইলে দেখুন দেরি হবে যেতে আমার বাড়ি। দেরি। যাকে বেতন যাই হোক, মনটা খুশি খুশি হয়ে যায়। কিরে, কাঁদছিস কেন? কি আর বলবো গোপাল দাদা, আমার সব শেষ হয়ে গেছে। আর ঠিক করে বল না কি হয়েছে। এভাবে কেঁদে কি কোনো সমস্যার সমাধান হবে না হয়েছে কোনোদিন? নে, ঠিক করে বল তো কি হয়েছে, কাঁদছিস কেন? কাল রাতের ঝড়ে ঘরের ছাদ উড়ে গেছে। এখন কি করব গোপাল দাদা, হাতে একটা পয়সাও নেই। ছাদ সারাতে 20 মোহর লাগবে, কোথায় পাই 20 মোহর? ও, এই ব্যাপার। আহারে, সারা রাত খোলা আকাশের নিচে আমার পুটিমা থাকবে। আমার বেতন থেকে 20 মোহর তো দিতেই পারি। শোন, তোকে আমি 20 মোহর দিচ্ছি, হ্যাঁ, কিন্তু একটা শর্ত। আমি যে তোকে 20 মোহর দিয়েছি এটা কাউকে বলবি না। তুমি দেবে? কেন, পুটি কি আমার কেউ না? না, তা কেন, ও তো তোমারও নাতনি হয়। তবে আমি তো আছি। আমি যত তাড়াতাড়ি পারি 20 মোহর শোধ করে দেবো। তোকে কি শোধ করতে বলেছি? এটা পুটির দাদু হিসেবে দিলাম, আর ভুলে গেলাম। হ্যাঁ গো, এই বলছি, তোমার তো আজ বেতনের দিন। হ্যাঁ,
বেতন পেয়েছো? পেয়েছি। আমি বলছিলাম এই কালকে ঝড়ে না আমাদের ঘরের ছাদটা নষ্ট হয়ে গেছে জানো, ওটা সারাতে হবে গো। এ মাসটা ছাড় দাও, ও পরের মাসে করব। এই কেন এ মাসে নয় কেন? এ মাসে বেতন একটু কম আছে বুঝলে। কেন? তোমার তো এ মাসে কোনো কামাই নেই গো। ওই রাজকোষাগারে একটু টান আছে তো, তাই। দুদিন পর রাজামশাই বাকি বেতনের অংশ দিয়ে দেবেন বলেছেন। ও তাহলে তো ঠিকই আছে। দুদিন পর হবে না, এ মাসে করা যাবে না বুঝলে। এ মাসে আমার কিছু খরচ আছে। কি কি বললে? খরচ আছে? আরে বাবা মনে আছে তো, এ মাসে আমাদের মেয়ে মিনু আসবে গো। শুধু মিনু আসবে না, তার সাথে আমার পুরুষ জামাইও আসবে? এই শোনো, জামাইকে ওরকম ঠেস দিয়ে কথা বলবে না। হ্যাঁ, তোমার কম বেতনের জন্য আমার মেয়ে জামাইকে ঘরে আনতে পারবো না। এ কি রকম কথা? মেয়ে জামাই আসবেই আসবে, এই বলে দিলাম। হ্যাঁ কি হে গোপাল, বিরস বদনে বসে কেন? আহা, কি হয়েছে? জানেনই তো মহারাজ আমার আর্থিক অনটনের কথা। কাল তো বেতন হলো, আজ এই রকম বিরস বদনে? সময়ের সাথে সাথে খরচ খরচা বাড়ছে মহারাজ। কালকে যে বেতনটা পেলে সেটা কি আর শেষ করে ফেলেছো? হ্যাঁ, তোমার দৈন্যতা আর যাবে না, খালি নেই নেই করা স্বভাব। ঠিকই বলেছেন মন্ত্রী মশাই। আপনি থাকেন পাকা ঘরে, মাথার উপর ছাদ আছে, ইটের গাঁথনি আছে, আর আমার মাথার উপর খড়ের চাল, মাটির দেওয়াল। বৃষ্টিতে জল পড়ে ঘরে, ঝড়ে চাল উড়ে যায়। যার কিছুই নেই সেই তো করে নেই নেই। কি বলেন মন্ত্রী মশাই? না গোপাল না, তোমার এই কথা আমি মানতে পারছি না। এখানে যার যেমন যোগ্যতা সে সেই রকমই বেতন পায়, আর তুমি তোমার যোগ্যতা অনুযায়ী বেতন পেয়েছো। আমি আমার যোগ্যতা অনুযায়ী যা পাই তাতে আমি খুশি মহারাজ। তবে একটা আর্জি আছে। আচ্ছা আচ্ছা, বলো বলো, কি তোমার আর্জি? কিছু মোহর অগ্রিম দিতে পারেন? না না না, তোমাকে মাঝে মধ্যেই অর্থ দেওয়া হয়। তোমার এই হাত পাতা স্বভাবটা এবার বদলাও গোপাল। বাহ, ঠিক হচ্ছে ঠিক হয়েছে। ভোঁতা মুখ একেবারে ভোঁতা হয়েছে। আমার মনে হয় কি জানো, তুমি পুরো বেতন তোমার গিন্নির হাতে দাও না। আমি তোমাকে বলছি, তুমি তোমার স্বভাব পাল্টাও, নইলে এই দারিদ্রতা কিন্তু তোমার সারা জীবনেও যাবে না। আপনি কি করে জানবেন যে আমার কোথায় কোথায় খরচ লুকিয়ে আছে? এটা আমি ভালোবেসেই করি মহারাজ। ঠিক আছে, আমার অগ্রিম কিছু চাই না। চাইলেও তোমাকে কিছু দেওয়া হবে না, মন দিয়ে কাজ করো। সেটা আপনি না বললেও হবে। আমি কাজ করি, বেতন নেই মন্ত্রী মশাই। মহারাজ, আপনাকে খুব চিন্তিত দেখছি। হ্যাঁ রানী, আমি একটু চিন্তিত আমাদের ওই গোপালকে নিয়ে। কেন গোপালকে নিয়ে চিন্তিত কেন? কি হয়েছে? রানী, গোপাল না অর্থ নষ্ট করে। ও মাসান্তে যা বেতন পায় তাতে ও আর বউকে নিয়ে দিব্যি চলে যায়। সারা মাস খেয়ে পড়ে কিছু জমানো যায়, কিন্তু গোপালের কোনো সঞ্চয় নেই। কি করে অর্থ নিয়ে নষ্ট করে, কিভাবে? এটা কিন্তু আমায় জানতেই হবে। গোপালকে জিজ্ঞেস করেছেন? সে কি করিনি বলতে চাও? করেছি, কিন্তু কোনো জবাব পাইনি। দেখুন, আমার মনে হয় আপনার ভাবনায় কোথাও ভুল হচ্ছে। গোপালকে আমি যতদূর জানি আজে বাজে খরচ করবার মতো মানুষ সে নয়। দেখি কাল রাজসভাতে গোপালের সাথে আরেকবার কথা বলবো। রাত হয়েছে রানী, চলো শোয়া যাক। তোমায় কাল একটা কাজে পাঠাবো গোপাল, তোমার সাথে মন্ত্রীও যাবে। এই রে, মহারাজের একই আদেশ, আমাকে ওই টেকো গোপালের সাথে যেতে হবে? কাল ভোর ভোর রওনা দেবে। বর্ধমান রাজার কাছে আমার একটা চিঠি দেবার আছে, আর বর্ধমান রাজা তোমাদের দেখতে চেয়েছেন। না গোপাল, তোমার কিছু বলার আছে? না মহারাজ, আমার কিছু বলার নেই। তবে ওই কথাই রইল, কাল সকাল। আর মন্ত্রী, এই নাও চিঠিটা। এই চিঠি বর্ধমান রাজার হাতে দিবি। ব্যাপারটা ঠিক ধরতে পারছি না। আমার সাথে মন্ত্রী কেন? মহারাজ তো জানেন যে মন্ত্রী মশাই আমাকে একেবারেই পছন্দ করে না। কালকে দিনটা ভালোই ভালোই কাটলে হয়, জানি না কপালে কি লেখা আছে।
মহারাজের কিছু তো উদ্দেশ্য আছে। যাক, যেটাই থাক, আশা করি খারাপ কিছু হবে না। তোমার জন্যই দাঁড়িয়ে আছি গোপাল দাদা। কেন রে, আরো কিছু লাগবে? না না গোপাল দাদা, আমার ঘরের চাল ছাওয়া হয়ে গেছে। তোমাকে ধন্যবাদ দেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছি। ও, ধন্যবাদ দেবার জন্য দাঁড়িয়ে আছিস? দে তাহলে। কি? ওই যে তুই যেটা দিবি বললি, এই ধন্যবাদ। এই ধন্যবাদ পাবার জন্য আমি কিছু দিইনি, আমার মন চেয়েছে তাই দিয়েছি। আর বারবার বলে আমাকে ছোট করিস না, বুঝলি? আমার ভালো লাগে না, আমার অনেক চিন্তা মাথার মধ্যে। আমি যাই। আচ্ছা, তাহলে এই ব্যাপার। তাহলে গোপাল নিজের বেতন থেকে কিছু মোহর ওই পুঁটির বাবাকে দিয়েছিল ওদের ছাদ সারাবার জন্য। সাবাস সাবাস গোপাল, সাবাস। মহারাজ, ওই পুঁটির বাবাকে কি আপনার কাছে নিয়ে আসবো? না 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 না, গোপাল যেটা জানতে দিতে চায় না সেটা না হয় গোপনই থাক। যাও, তোমাকেও আদেশ করছি যে গোপালের এই দানের কথা যেন কেউ না জানতে পারে। কি মনে থাকবে তো? থাকবে মহারাজ। হ্যাঁ, এবার তুমি আসতে পারো। কি মন্ত্রী মশাই, এইটুকুতে হাঁপিয়ে গেলেন? এখনো তো অনেকটা পথ বাকি। তুমি আর ভেজর ভেজর করো না তো। আমি মই নিজের জ্বালায় নগেন আমার গোপ রেখেছি। ভেজর ভেজর আর করলাম কোথায়? পথ চলার কষ্টটা যাতে না হয় তার জন্য একটু গল্প করতে করতে যাওয়াই আর। মহারাজের যে কি হলো, আমার সাথে গোপালকে পাঠালো। হ্যাঁ, কিসে আর কিসে? কি ভাবছেন মন্ত্রী মশাই, আমার সাথে গোটা একটা দিন কিভাবে কাটাবেন? কি আর করবেন বলুন, একেই বলে কপালের নাম গোপাল। কি হলো মন্ত্রী মশাই? একটু খিদে পেয়েছি, এবার খেয়ে নি। ঠিক আছে, চলুন এই গাছের তলায় বসে আমরা খেয়ে নি। ঠিক আছে। তোমার কাছে খাবার দাবার আছে তো নাকি? কেন, না থাকলে কি আপনি দেবেন? আমি কোথা থেকে দেব? হ্যাঁ, কি করবে তাহলে? এখানে তো ফলের গাছটা তো দেখতে পাচ্ছি না। আমাকে নিয়ে চিন্তা করে আপনার শরীর নষ্ট করবেন না মন্ত্রী মশাই, আমার বউ আমাকে খাবার করে দিয়েছে। বাহ, তাহলে তো কথাই নেই। বক বক না করে চুপচাপ খেয়ে নাও। খুব খিদে পেয়েছে, একটু খেতে দিতে পারেন? খাবার সময় যত ঝামেলা, চেহারা দেখে তো ভিখারি বলে মনে হয় না। খেতে খেতে পারো না? আচ্ছা মন্ত্রী, তোমার মনোভাব তো বুঝতে পারলাম। এবার গোপালেরটা দেখব। ভাগ্যের কাছে হেরে গিয়ে আজ আমি পথের ভিখিরি, একটু দিন না। আমার কাছে মাত্র 3টে রুটি আছে। আমি তোমাকে কি খাওয়াবো আর নিজে কি খাবো? হ্যাঁ মন্ত্রী মশাই, আমার কাছে 5টা রুটি আছে। 5 যোগ 3 হলো 8। আমরা সমানভাবে ভাগ করে খেতে পারি। তাতে কি সমস্যার সমাধান হবে গোপাল? তুমি অঙ্কে খুব কাঁচা। মন্ত্রী মশাই, আমি অনেক কিছুতেই কাঁচা। আপনি ঠিকই বলেছেন। 8টা রুটিকে 3 জনের মধ্যে কিভাবে ভাগ করা যায়? তবে যায় মন্ত্রী মশাই, যায়। যায় কিভাবে? 8টা রুটিকে আমরা যদি সমান 3 ভাগে ভাগ করি তবে 24টা টুকরো হয়। তো আমরা সবাই 8টা করে টুকরো খেতে পাবো। গোপাল খারাপ বলেনি। ভাই আপনি আসুন, এই নিন খান। এই নিন আপনার 8 টুকরো রুটি। আপনার তো একটা কম হলো, তাহলে আপনার কি হবে? মন্ত্রী মশাই, আপনি কি আপনার 9টা টুকরো থেকে 1 টুকরো দিতে পারেন? না, কি আর বলি, যখন তোমার এই প্রস্তাবে রাজি হয়েছি তখন ফিরে আসি কি করে? আপনার অশেষ কৃপা। সত্যি আপনার বুদ্ধির তুলনা নেই।
আচ্ছা, আপনি কি গোপাল ভাঁড়? আপনি আপনি আমার নাম জানেন? আপনি তো বিখ্যাত মানুষ, আপনার কত গল্প শুনেছি। আজ দেখলাম যে আপনি সত্যি বিচক্ষণ মানুষ। আর আমি হলাম কৃষ্ণনগরের মহামন্ত্রী। এই তো আপনার বুদ্ধি বিবেচনা দেখে বুঝতেই পেরেছি। গোপাল দাদা, আজ আপনাদের জন্যই আমার প্রাণটা বাঁচলো। আমি আপনাদের যে কিছু দিতে চাই। নিজের খাবার সংস্থান নেই, ও নাকি আবার আমাদের কিছু দেবে? হাসি পায়, হ্যাঁ? হাসছেন কেন মন্ত্রী মশাই? ভাবছেন কে একদিন ভিখারি যে নিজেই খেতে পায় না, সে আবার কি দেবে? কি তাই তো? মাঝে মাঝে কুঁজোরও চিত হয়ে শুতে ইচ্ছে হয়। কি বলো গোপাল? আমার কথায় কিছু মনে করবেন না মন্ত্রী মশাই, কিন্তু কে যে কখন কিভাবে আসে আমরা বুঝতেই পারি না। তাই আমি কাউকে গুরুত্বহীন ভাবি না। নিজে যেমন তেমন লোকই তো চিনবে। গোপাল দাদা, এই নিন, এই নিন 8টা মোহর। আপনারা যেমন করে রুটি ভাগ করেছিলেন, ঠিক তেমন ভাবে এই সোনার মোহর ভাগ করে নেবেন। আর একটা কথা আপনাকে বলি গোপাল দাদা, আপনাদের রাজার দূরদর্শিতা একদম নেই, মোটেই নেই। আমি যদি তার জায়গায় থাকতাম তাহলে আমি আপনাকে মন্ত্রী বানাতাম। দেখুন, আমাদের রাজা সম্পর্কে এই ধরনের কথা আমি শুনতে চাই না। আমি আপনার সোনার মোহর ফিরিয়ে দিলাম, এই নিন। সত্যি গোপাল, তোমার রাজভক্তির তুলনা হয় না। দুঃখিত গোপাল দাদা, আমার অন্যায় হয়েছে। তবে সোনার মোহর ফেরত দেবেন না, ওতে আমি খুব কষ্ট পাবো। একদম উচিত কথা বলেছ। লোকটার ভোঁতা মুখ ভোঁতা হয়ে গেছে। তা গোপাল, ওই সোনার মোহরটা চলো দুই ভাইতে ভাগ করে নি। তুমি 4টে, আমি 4টে। না, সমান ভাগ তো হবে না। আপনি ভাগ পাবেন, তবে অর্ধেক পাবেন না। কেন? ওই লোকটা তো 8টা সোনার মোহর দিয়েছে। তাতে কি, আমি বেশি পাবো, কারণ আমি বেশি ভাগ দিয়েছি। শোনো, কায়দাবাজি ছাড়ো। আমার 4টে সোনার মোহর চাই। তুমি ভাঁওতা দিয়ে আমার ভাগের মোহর নিয়ে যাবে, তা আমি হতে দেব না। ওরে বাবা রে, ওরে বাবা রে, কোমর গেল, কোমর গেল। ও গোপাল, গোপাল, তুমি এটা ভালো করলে না গোপাল। ওরে বাবা রে, ফিরে ফিরে মহারাজকে সব জানাবো। মন্ত্রী মশাই, আপনি এইমাত্র আমার সাথে যেটা করতে যাচ্ছিলেন সেটা ঠিক মন্ত্রী সুলভ কাজ নয়। এখন আমরা আমাদের কাজে যাই। মন্ত্রী, এবার তুমি কি বলবে সেটাই শোনার। কি আনন্দ মহারাজা, আপনাকে দেখে তাজা। হ্যাঁ, আজ মনটা খুব তরতাজা লাগছে। তাজা লাগার বিশেষ কোনো কারণ? আছে, অনেক কারণ আছে। তাড়াতাড়ি বলুন মহারাজ, কি কারণ আছে আজ? ক্রমশ প্রকাশ্য। আজ হবে যোগ বিয়োগের খেলা। এখন আমরা খেলতে বসবো? ওরে বাবা, এ খেলা সে খেলা নয়, এ খেলা 3 জনের খেলা। মহারাজ, মন্ত্রী মশাই আর গোপাল এসেছে। আমি ওদের বাইরে অপেক্ষা করতে বলেছি। পাঠিয়ে দাও। এটা কিরকম হলো মহারাজ? ওই যে যোগ বিয়োগের খেলা। আগে মহারাজ, আপনি আমাকে কেন মন্ত্রী মশাইয়ের সাথে বর্ধমান রাজার কাছে পাঠিয়েছিলেন সেটা আমার বোধগম্য হয়নি এখনো। ও, তা এবার বুঝিয়ে দেব। এবার তোমরা তোমাদের যে যার জায়গায় বসো। মহারাজ, আমাকে প্রহরী দরজায় আটকালো। ও বলল আপনার নাকি এরকম আদেশ ছিল। ও, শুধু তোমাকে একলাই আটকেছে? না, মানে কালকেও তো আটকেছে। তোমাদের সাথে আমার কথা আছে।
মানে তোমাদের যে কাজের জন্য পাঠিয়েছিলাম তা হয়েছে? আগে মহারাজ, আপনি আমাকে কেন মন্ত্রী মশাইয়ের সাথে বর্ধমান রাজার কাছে পাঠিয়েছিলেন সেটা আমার বোধগম্য হয়নি এখনো। ও, তা এবার বুঝিয়ে দেব। এবার তোমরা তোমাদের যে যার জায়গায় বসো বসো। মহারাজ, এই নিন চিঠি। চিঠি থাক, এবার তোমাদের পথ চলার অভিজ্ঞতা বলো। মহারাজ, সহযাত্রী হিসাবে গোপাল খুব অবাধ্য। আমাকে সব সময় কারণ অকারণ অপমান করেছে। তাই? গোপাল, এ কি শুনছি? তুমি আমার মন্ত্রীকে অপমান করেছো? এবার এই চাকরিটা তোমার যাবে। মহারাজ, যার মানই নেই তার অপমান কি করে থাকে মহারাজ? দেখুন মহারাজ, আপনার সামনে গোপাল কিভাবে আমাকে অপমান করছে। আমি সারাটা রাস্তা গোপালের কিসে ভালো হয় সেটা ভেবে গেলাম, আর গোপাল আমাকে এইভাবে অপমান করছে। আমি সব দেখছি মন্ত্রী। এবার আমার যোগ বিয়োগের খেলাটা শুরু করব। আহ, কি শান্তি। গোপাল, মন্ত্রী সম্পর্কে তোমার কি ধারণা? মন্ত্রী সম্পর্কে আমার ধারণা কখনোই ভালো ছিল না মহারাজ, আর এই বর্ধমান যাত্রা আরো খারাপ করেছে। বুঝলাম। তা গোপাল, তোমাদের যাওয়ার পথে কোনো দরিদ্র মানুষ তোমাদের থেকে খাবার চেয়েছিল? মহারাজ জানলো কি করে? হ্যাঁ মহারাজ, কিন্তু ওটা যে আমি ছিলাম। এরে, সেরেছে। মন্ত্রী, বলুন মহারাজ। সেদিনের ঘটনা মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ মহারাজ, মনে আছে। তা এবার বলো, তোমাকে কি শাস্তি দেব? ক্ষমা করুন মহারাজ, খুব ভুল হয়ে গেছে। আমি আপনাকে চিনতে পারিনি। আমি তোমাকে সোনার মুদ্রার জন্য এভাবে ঝগড়া করতে কখনো দেখিনি। তুমি কি হিসেবে 4টে সোনার মোহর দাবি করো? তুমি তোমার ভাগ থেকে ক টুকরো রুটি দিয়েছো? 1 টুকরো। হ্যাঁ, 1 টুকরো। আর গোপাল দিয়েছে 15 টুকরো তার ভাগের 5টা রুটি থেকে। তাহলে বেশিটা দিল কে? আগে গোপাল মহারাজ। তাহলে তুমি কেন জোর করে মোহর 4টে নিলে? কোন অধিকারে? ভুল হয়ে গেছে মহারাজ। তুমি এক্ষুনি তোমার থেকে একটা মাত্র মোহর রেখে বাকি সমস্ত মোহর গোপালকে দিয়ে দাও। না গোপাল, না। গোপাল, তোমাকে একদিনের জন্য মন্ত্রীর সাথে বর্ধমান পাঠানোর উদ্দেশ্য ছিল তোমার অবর্তমানে তোমার সম্পর্কে কিছু জানার জন্য, আর সেটা জেনেছি। আমি সেটা প্রকাশ করব না। তবে গোপাল, আমি স্থির করেছি আজ থেকে তোমাকে আমি আমার মন্ত্রী করব, আর আমার মন্ত্রীকে আমি আজ বরখাস্ত করলাম। না মহারাজ, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি আমার জায়গায় ঠিক আছি। মন্ত্রী মশাইকে বরখাস্ত করবেন না, আপনার কাছে অনুরোধ। গোপাল, গোপাল, তোমার তুলনা তুমি। তোমার কাছে 2টি জিনিস শিখলাম, দান কিভাবে করতে হয়। ধন্য, ধন্য গোপাল। সবাই বলো জয়, জয় গোপালের জয়, জয় গোপালের জয়, জয় গোপালের জয়, জয় গোপালের জয়। মহারাজ, আমার একটা নিবেদন আছে। বলো শুনি। মহারাজ, আমি কিছুদিনের জন্য এই কৃষ্ণনগর ছেড়ে বাইরে যাব, বিদেশে। বিদেশ? বাহ, খুব ভালো খবর। কিন্তু কেন বৈজ্ঞানিক? গোপাল, ওই বিদেশ থেকে বিজ্ঞান নিয়ে আলোচনা করার জন্য আমাকে ডেকেছে। আমার আবিষ্কার নিয়ে বিদেশে একেবারে শোরগোল পড়ে গেছে গো। বিদেশের ওই বিজ্ঞান সংস্থা আমাকে আমার আবিষ্কারের জন্য কিছু অর্থ সাহায্য করবে। বাহ, তুমি তো কৃষ্ণনগরের গর্ব। হ্যাঁ, তোমার জন্য তো কৃষ্ণনগরের নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। আমি সেখান থেকে যা অর্থ পাবো তা রাজকোষে দেব। আমাদের রাজকোষের অবস্থা তো আমি জানি মহারাজ। ধন্য, ধন্য বিজ্ঞানী। তোমার মতো করে সবাই যদি এই দেশের কথা ভাবতো তাহলে কত ভালো হতো বলো তো। তা বিজ্ঞানী, তুমি কবে যাবে? কাল সকালে মহারাজ, কাল সকালে প্রথম ফেরিতে আমি যাব। গোপাল, তোমার সাথে আমার কিছু একান্ত কথা আছে। সবার শেষ হলে তোমাকে কিছু দায়িত্ব দেব। আপনার কাজে লাগতে পেরে নিজেকে ধন্য মনে করব বিজ্ঞানী। বাবা, খুব যে ভাব। হ্যাঁ, কি মন্ত্র দেবে কে জানে, তবে জানতে হবে।
এইভাবে মাথায় হাত দিয়ে বসে থাকলে কিছু হবে? বীজ ধান না কিনলে চাষ করবে কি করে? তাই তো ভাবছি, এবার যে এইরকম অবস্থায় পড়বো ভাবিনি গো। গোপাল দাদার কাছে একবার চেয়ে দেখো না। উনি তো মাঝে মধ্যেই আমাদের সাহায্য করেন, কিন্তু এত বেশি টাকা গোপাল দাদা কোথায় পাবে? তবু তবু আজ একবার বলে দেখো, রাজবাড়ি থেকে ফেরার পথে গোপাল দাদার সাথে দেখা করব। বলুন বিজ্ঞানী, কি বলবেন বলেছিলেন? গোপাল, আমি কাল খুব সকালে চলে যাব, তাই আজকেই তোমার সাথে আপাতত শেষ দেখা। গোপাল, তুমি জানো আমার এই পরীক্ষা কেন্দ্রের উপরে কতজনের নজর রয়েছে? আমি তোমাকে ছাড়া আর কাউকে বিশ্বাস করতে পারি না। তোমার কাজ হলো প্রতিদিন একবার নিয়ম করে একটু দেখাশোনা করা, এই আর কি। বিজ্ঞানী, আমার সব বিষয় সম্পর্কে জানবার খুব আগ্রহ, তাই আমি আপনার এই পরীক্ষা কেন্দ্রে এসে অনেক কিছু জানবো। আপনাদের মতো জ্ঞানী গুণী মানুষের কাছ থেকে একটু একটু করে জেনে জেনে আমার জানার পরিধি আমি বাড়িয়ে নিচ্ছি। তুমি ধন্য গোপাল, ধন্য। তোমার এই সততার জন্য আমি তোমাকে এত ভালোবাসি। এই নাও ঘরের চাবি, সাবধানে রেখো। আসি। আপনার এই পরীক্ষা কেন্দ্র সম্মানের সাথে রক্ষা করব বিজ্ঞানী। আজ এত দেরি হলো? পুটির বাবা তোমার জন্য অপেক্ষা করতে করতে চলে গেল। পুটির বাবা এসেছিল কেন? এত কিছু বললো না গো। যাই একটু পুটিদের বাড়ি থেকে ঘুরে আসি, কি দরকার পড়লো দেখি। এই তো এলে, কাল সকালে না হয়ে যাবে? না গো গিন্নি, কেউ বাড়ি বয়ে এসেছিল, নিশ্চয়ই খুব প্রয়োজন। আমি যাবো আর আসবো। ও পুটি, পুটি। পুটি তো ঘুমিয়ে পড়েছে, ডেকে দেবো? না না, ওই পুটির বাবা আমার সাথে দেখা করতে গিয়েছিল, তাই ভাবলাম কোনো বিপদ আপদ হলো নাকি। গোপাল দাদা, বীজ ধান কেনার পয়সা নেই, আমাকে কিছু টাকা ধার দিতে পারবে? এই রে, আমার তো হাত একদম খালি, মাসের শেষ। হাতে থাকলে তো আমাকে দ্বিতীয়বার বলতে হতো না। সেটা আমি জানি, তোমার কাছে যখনই চেয়েছি তখনই পেয়েছি। তোমার কাছে থাকলে তুমি দিতে, এইটুকু আমি জানি। আচ্ছা দাঁড়াও, ঠিক আছে, আমি দেখছি মহারাজকে বলে যদি কিছু পাওয়া যায়। ঘাবড়িও না, ঘাবড়িও না, হ্যাঁ আসি। এই কৃষ্ণনগরে বুদ্ধিমান লোক হলো তিনজন, আমি, বিজ্ঞানী আর এই গোপাল। তাই এতদিন আমার যাবতীয় ফন্দিফিকি নষ্ট হয়েছে গোপালের সাথে লেজুর ওই বিজ্ঞানী ছিল বলে। কাল থেকে গোপাল একা, কাল থেকে লড়াইটা হবে শেয়ানে শেয়ানে, আর বিজ্ঞানীর না থাকাটা আমাকে কাজে লাগাতে হবে, বুঝলি? রাতে পরিকল্পনা করছি, আর সেই পরিকল্পনা সফল করার জন্যে আমার চাই দুটো শক্তপোক্ত বলশালী লোক, আর তাদেরকে জোগাড় করে আনার দায়িত্ব হলো তোদের। ঠিক আছে মন্ত্রী মশাই, আমরা আপনার কথা মতন দুটো লোক এনে দেব, তারা আপনার হয়ে কাজ করবে। ঠিক আছে, তাহলে তোরা এখন আয়, কালকে লোক দুটোকে নিয়ে এসে আমার সাথে দেখা করার। ঠিক আছে মন্ত্রী মশাই। বিজ্ঞানী সকালে বিদেশে চলে গেছে পুরস্কার আনতে। এটা আমাদের কত বড় আনন্দের খবর। মহারাজ, আনন্দের মাঝে একটা খারাপ খবর আছে। এই খরাতে চাষিদের খুব ক্ষতি হয়েছে, বীজ ধান কেনার পয়সা নেই। বলছিলাম যে ওই রাজকোষ থেকে কিছু অর্থ কি বরাদ্দ করা যায়? দেখো গোপাল, রাজকোষ শূন্য, কিভাবে কি হবে ঠিক বুঝতেও পারছি না। তোমার কথা শুনে না আমার খুব কষ্ট হচ্ছে গোপাল। এই তো সুযোগ, হ্যাঁ? কারো পৌষ মাস, কারো সর্বনাশ। হ্যাঁ, এই খরা আমায় নড়া ধরে দাঁড় করিয়ে দেবে। গোপাল, আমি দেখছি কিভাবে এই সমস্যা থেকে আমার রাজ্যের প্রজাদের আমি বার করে নিয়ে আসতে পারি। নবাব বাহাদুরকে কি খবর পাঠানো যায়? আমিও তাই দেখছি। কাল দুধ পাঠাই, দেখি নবাব আপৎকালীন ব্যবস্থার জন্য কিছু ঋণ দিতে পারেন কিনা। প্রহরী, দুধকে খবর পাঠাও, দেখি নবাব বাহাদুর কি বলেন। এই যে নবাব বাহাদুর যদি মহারাজকে সাহায্য করে, তবে
আমার পরিকল্পনা একগাল মাছি। না 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 না, কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে, কিন্তু করবোটা কি সেটাই তো বুঝতে পারছি না। আমি আগ বাড়িয়ে কিছু বলতে গেলেই গোপাল ঠিক ধরে নেবে। দেখি কিছু একটা উপায় তো করতে হবে। দুধ, তুমি কাল সকালে মুর্শিদাবাদ যাও আমার একটা বার্তা নিয়ে। মন্ত্রী, দুধকে তুমি বুঝিয়ে দাও আর চিঠিটাও লিখে দাও। এই তো সুযোগ এসেছে। মহারাজ নিজে হাতে সুযোগ করে দিলেন। দুধ, তোমাকে মুর্শিদাবাদ যেতে হবে। নবাবকে জানাতে হবে আমাদের রাজ্যে খরাতে খুব ক্ষতি হয়েছে, আমাদের কিছু অর্থ সাহায্য লাগবে, রাজকোষ শূন্য, ঋণ লাগবে। মহারাজ, আমি আপনার হয়ে পত্র লিখে দিচ্ছি, আপনি শুধু সই করে দেবেন। ঠিক আছে, ঠিক আছে। আমাদের মন্ত্রীমশাই কাজের লোক চেয়েছেন। তোমাদের এই কৃষ্ণনগরে কেউ চেনে না, সুতরাং তোমরাই কাজটা ঠিকঠাক করতে পারবে। এখন তোমরা আমার সাথে ওই মন্ত্রীমশাইয়ের বাড়ি চলো, বাকি কথা ওই মন্ত্রীমশাই বলবে। ঠিক আছে, চলো ঘটাদা, পয়সা কড়ি ঠিকঠাক পাওয়া যাবে তো? ও নিয়ে তুমি একদম ভেবো না। ঠিক আছে, তোমাদের সাথে এই আমাদের প্রথম কাজ, দেখো শেষ কাজ যেন না হয়। আমাদের নাম কি জানো তো? ষণ্ড আর পাষণ্ড। যদি দেখি বেচাল, করবো লন্ড ভণ্ড। মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই, মন্ত্রীমশাই। আয় আয় আয়, কেউ দেখেনি তো? না 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 না, কেউ দেখেনি। বটা কই? বটার ধুম জ্বর, শুয়ে আছে। মন্ত্রীমশাই, এই যে আপনি ওই বলেছিলেন সেই মতো লোক এনেছি। কাজটা পারবে তো? পাঁচিল ভাঙা থেকে আঁচিল তোলা সব আমাদের বাঁ হাতের খেলা। পয়সা পেলেই শুরু কাজ, হাত চালালেই শুরু নাচ। ওরে বাবা, এরা দেখি আমাদের সভাকবির মতো কথা বলে ছন্দ মিলিয়ে। কাজও করি ছন্দ মিলিয়ে। কেউ যদি না খেতে চায় তাকে খাওয়াবো গিলিয়ে। একটা ছোট্ট কাজ করে দেখাও দেখি। কত ছোট্ট বলুন দেখি? কাল সকালে দুধ মুর্শিদাবাদ যাবে, তোমরা দুজন এমন কিছু করবে যাতে করে ও না যেতে পারে। বেশি বাড়াবাড়ি না, হ্যাঁ? শুধু একটু দেব ছুঁয়ে, দুধ পড়বে ভুঁয়ে। ঘটা তোমাদের দুধকে চিনিয়ে দেবে, তাহলে ঘটা কাল সকালবেলা শুরু আমাদের খেলা। এই দুই গাছে বাঁধলাম দড়ি, দেব শুধু টান। দুধ মশাই পড়ে গিয়ে দেবে পিঠ টান। এই কেউ আসছে, এই লুকিয়ে পড়, লুকিয়ে পড়। ওরে বাবা রে, ও ও পুটির মা, বাড়ি আছো? ওমা, কি সৌভাগ্য! মন্ত্রীমশাই আমাদের বাড়ি। আহা, এত উত্তেজিত হবার কি আছে? শোন, তোদের খুব কষ্ট, গোপালের কাছে সব শুনেছি। শোন, আমার কাছে আয়, আমি তোর বীজ ধান কেনার পয়সা দিয়ে দেব। সত্যি বলছেন? আমি মিথ্যে বলার লোক নয় পুটির মা। শোন, বাড়ি আয়, টাকা নিয়ে যা। গোপাল মহারাজকে সবার কথা বলছিল, আমি দেখছি কি করে কি করা যায়। ভুলিস না, বাড়ি আসে টাকা নিয়ে যাস, আর তোর খুশি মতো যখন ইচ্ছে শোধ দিস। আপনাকে কি বলে ধন্যবাদ দেবো মন্ত্রীমশাই, আমি বুঝতে পারছি না। তোদের কান্না দেখে আমারও কান্না পেয়ে যাচ্ছে রে। আর আমাকে আর কাঁদাস না রে। আজ প্রমাণ হাতে এসে গেল। চলো মন বৃন্দাবন, আতশ কাচের খেলা দেখাই এখন। বাবা, কত জিনিস, কত আবিষ্কার! দেখি, আতশ কাঁচ। বাবা, এর গুণাগুণ সব লেখা আছে। দেখি তো বইটাতে কি লেখা আছে।
এই কাঁচের মধ্যে দিয়ে ছোট জিনিসকে বড় দেখায়। দেখি তো। ওরে বাবা, কি বড় লাগছে জিনিসগুলো। এটা নিয়ে যাব, বাচ্চাগুলোকে দেখাবো, ওরা খুব মজা পাবে। আর আর কি লিখেছে দেখি দেখি দেখি। হ্যাঁ, সূর্যের আলোকে এক বিন্দুতে রাখলে এটা তাপ উৎপন্ন করে। ওরে বাবা, তাই নাকি? বাইরে কি দেখবো, দেখি তো। বাহ, উল্টে পুটিরা এটা দেখে খুব খুশি হবে। এটাকে কিছুদিন আমার কাছে রাখি। গোপাল, সর্বনাশ হয়েছে। এই দেখো দেখো, দুধের কি হাল হয়েছে। কি কে করেছে? জানি না গো গোপাল দাদা, জানি না, কিছু দেখিনি গো। কিভাবে যে পড়ে গেলাম। উফ উফ বাবা রে। ও ও নাও নাও নাও, তুমি বিশ্রাম নাও। তুমি বরং সুস্থ হও, তারপর দেখছি। ওর সুস্থ হতে হতে না আমি বড় লোক হয়ে যাব। তাহলে এবার কি হবে? দেখছি কাকে পাঠানো যায়। যাকেই পাঠান মহারাজ, সবারই হাল হবে বেহাল। শোন, এই নে, এই লাল পুঁটুলিতে 100 সোনার মোহর আছে। আপনি আপনি ভগবান মন্ত্রীমশাই। নে, এইবার এই কাগজটাতে সই করে দে। কাগজে সই? এই যে টাকাটা দিলাম, একটা কিছু তো আমার কাছে রাখবো। আরে তোর কিসের চিন্তা? বাড়িটা বন্ধক রাখছি না তো? ওরে না না, আমাকে দেখে কি তোর সুদঘর মনে হয়? হ্যাঁ, আমি তো এই রাজ্যের মন্ত্রী, রাজার পর আমিই আছি। নে নে, যা, কাল তাড়াতাড়ি বীজ ধান কিনে চাষাবাদ শুরু কর। তাহলে আমি এখন যাই। যাক বাবা, বীজ ধানটা কাল কিনে চাষটা শুরু করে দিই। ঠিক ঠিক 1 বছরের মধ্যে সব শোধ করে দেবো। সর্বনাশ, এই টাকা নিয়ে চলে গেল। এবার কি হবে? মন্ত্রীমশাই, আমার সর্বনাশ হয়ে গেল। আপনার দেওয়া টাকা ছিনিয়ে নিয়ে গেল। এবার আমার কি হবে? এ কি, এখানে চোর? হ্যাঁ, এ তো ভালো কথা না। দেখছি কাল রাজসভায় আমি এটা নিয়ে বলবো। তুমি শান্ত হয়ে বাড়ি যাও, আমি দেখছি। আয় 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 আয়। এবার কি খাবো? বাড়িতে বাড়িতে কি বা খেতে দেবো? আপনার জিনিস এই নিন। আমাদেরটা এবার দিন। একেবারে নগদে, কাজ হলে একসাথে দিয়ে দেব। ধার বাকি একদম না, গুরু বলে গেছে। ঠিক আছে, তবে তাই হোক। কি গো পুটির বাবা, এভাবে বসে আছো কেন? কপাল কপাল গোপাল দাদা, মন্ত্রীমশাই আমাকে 100 মোহরের একটা পুঁটলি দিলেন বীজ ধান কেনার জন্য। সেটাও ছিনতাই হয়ে গেল। একটা একটা করে বলো, একটা করে বলো, কে টাকা দিয়েছে? মন্ত্রীমশাই। বাহ, তবে তো ভালো, মন্ত্রীমশাই বদলে গেছেন তাহলে। কিন্তু ছিনতাই হলো কিভাবে? মন্ত্রীমশাই বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর গেছি, আচমকা দুজন বেশ সন্না মতন লোক আমার হাত থেকে মোহরের পুঁটলিটা নিয়ে চলে গেল। এবার মন্ত্রীমশাই ঋণ আমি শোধ করবো কি করে? দেখছি, ওটা নিয়ে ভেবো না, বুঝিয়ে বলা যাবে কোন। তুমি এখন বাড়ি যাও, আমি মহারাজকে এই বিষয়টা জানাচ্ছি। যাও যাও যাও, বাড়ি যাও বাড়ি যাও। মহারাজ, আমাদের কৃষ্ণনগরে দুজন চোরের আবির্ভাব হয়েছে। তারা কাল পুঁটির বাবার কাছ থেকে মন্ত্রীমশাইয়ের দেওয়া মোহরের পুঁটলি ছিনতাই করে নিয়ে চলে গেছে। এবার কি হবে? ভাবনায় ভাবনায় কি দিন যাবে। গোপাল, কি করি বলো তো? একে রাজকোষ শূন্য, খরায় সব শেষ। এর মধ্যে যদি ছিনতাইবাজ এসে আমার গরিব প্রজাদের চুরি করে নিয়ে যায়, তবে তারা খাবেটা কি? না না না, এ আমি কিছুতেই বরদাস্ত করব না। কিছু একটা করতেই হবে। কিন্তু মন্ত্রীর আসতে এত দেরি হচ্ছে কেন?
এই তুমি কোথায় ছিলে বলো তো মন্ত্রী? কি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে জানো? আমি সব জানি মহারাজ। কাল পুঁটির বাবা আমার কাছে এসেছিল। আমি বীজ ধান কেনার জন্য ওকে 100 মোহর দিয়েছিলাম। কি করা যায় মন্ত্রী মশাই? এভাবে তো চলতে পারে না। গোপাল, আমি এটা নিয়ে খুব চিন্তিত। এদিকে ভোলা ময়রার বড় মেয়ের বিয়ে, হাতে টাকা নেই। আমি আবার কিছু টাকা দিয়ে এলাম। ধন্য ধন্য মন্ত্রী, আমি এক সময় তোমাকে কত খারাপ কথা বলেছি। আজ মনটা সেজন্য খুব খারাপ লাগছে। সে তো দোষ করেছিলাম, তাই গালমন্দ করেছিলেন। আমাকেও ক্ষমা করে দিন মন্ত্রী মশাই, আমিও অনেক খারাপ কথা বলেছি। ভুলে গেছি সব গোপাল। এই মুহূর্তে আমাদের রাজ্য খুব খারাপ অবস্থার মধ্য দিয়ে চলছে। এখন পুরনো কিছু মনে করার সময় নেই। আমাদের একজোট হয়ে লড়তে হবে। আপনি ঠিক কথাই বলেছেন, আমাদের একসাথে একজোট হয়ে কাজ করতে হবে। ওই ছিনতাইবাজ লোক দুটোকে ধরতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। কে তোমরা? কি করছো? এই লাল পুটুলি নিয়ে ভাগছি ভাই। তোমার কথা শোনার সময় নাই। একই মানে ওই লাল পুটুলি নিয়ে ভাবছো মানে? ওটা আমার মেয়ের বিয়ের জন্য ওই মন্ত্রী মশাইয়ের কাছ থেকে ধার নিয়েছি। হ্যাঁ, তুমি ধার নিলে, আমি কেড়ে নিলুম। লাল পুটুলি নিয়ে আমরা চললুম। আরে ওটা তো ঘটা, সাথে ও দুটোকে নতুন মনে হচ্ছে। শুনতে হবে কি বলছে, রহস্য ওখানেই আছে। শোনো, মন্ত্রী মশাই বলেছেন আজ থেকে কয়েকদিন চুপ করে থাকো। যা কাগজপত্র আছে তা যথেষ্ট। মন্ত্রী মশাইয়ের সামনের ঘরের টেবিলে সবার জমির কাগজ আছে। তাই বলছি কিছুদিন চুপ করে থাকো। চুপ করে কি হবে? চুরি আমাদের করতে হবে। মন্ত্রী টাকা না দিলে চুরিটা করবে কি করে? ও তাহলে এই ব্যাপার। সন্দেহ আমার অনেক দিন আগেই হয়েছে, প্রমাণ পাচ্ছিলাম না। আজ প্রমাণ হাতে এসে গেল। চলমন বৃন্দাবন, আতশ কাচের খেলা দেখাই এখন। এই দেখ, এইটাকে বলে আতশ কাঁচ। এটাকে দিয়ে ছোট জিনিসকে বড় দেখা যায়। বাহ, কি সুন্দর! গোপাল দাদু, যদি আতশ কাঁচ দিয়ে চোরগুলোকে দেখা যেত তবে কত ভালো হতো। হবে রে হবে, তবে চোর ধরবো খালি চোখে। চোরকে প্রায় ধরি ধরি করে ফেলেছি। আর শোন, আতশ কাঁচে আরেকটা কাজও হয়। কি কাজ গোপাল দাদু? দেখবি? তবে দেখ। ওরে বাস! একটা কথা বলি, তোরা একটু তোদের চোখ কান খোলা রাখ। কোনো অপরিচিত লোককে আমাদের এলাকায় দেখলেই সাথে সাথে খবর দিবি। চলি রে। উল্টে ন্যাপলা, তোরা সবাই মিলে এই আতশ কাঁচ নিয়ে মন্ত্রীর ঘরে যা। তারপর সামনের ঘরে দেখবি কাগজের স্তূপ চাপা দেওয়া আছে। আমি যেমন ভাবে শুকনো পাতা জ্বালিয়েছিলাম সেইভাবে কাগজগুলোকে জ্বালাতে হবে। পারবি তো? পারবো। উঠিমা, মনে রাখিস তোর বাবাকেও কিন্তু ঠকিয়ে কাগজে স্বাক্ষর করে নিয়েছিল ওই মন্ত্রী। কাজটা আমরা ঠিকভাবেই করব। মন্ত্রী, এই মুহূর্তে শূন্য রাজকোষে কিছু অর্থ সাহায্য করতে পারো? পারি মহারাজ, কিন্তু সেটা পেতে হলে আমার একটা কাগজে স্বাক্ষর করতে হবে। কিসের কাগজ? এই কাগজে লেখা থাকবে আজ থেকে এই প্রাসাদ সংলগ্ন জমি সব আমার। রাজা আমি, আপনি নয়। রাজি থাকলে বলুন। পেটে এই ছি ভাবতেই পারছি না। ছন্দে বলো সভাকবি, ছন্দে বলো। আনন্দে ছন্দ আসে। আপনাকে দিই। ছন্দ মিলিয়ে দিলাম, আমি ঠিক। আমি রাজি। দাও কোথায় তোমার কাগজ? দেখাও কাগজ। মহারাজ চলুন, আতশ কাচের খেলা দেখতে চলুন। ওখানেই না হয় কাগজে সই করবেন।
গোপাল এসেছো মন্ত্রী? খুব ভালো খেলা খেলেছিলেন মন্ত্রী মশাই, কিন্তু ওই সব ভালো তার, শেষ ভালো যার। তুমি কি বলছো? আপনার শেষটা ভালো নয় মহারাজ, কথা নয়। এখন চলুন, বিজ্ঞানী নেই কিন্তু বিজ্ঞানীর হাতিয়ার আপনাকে বাঁচিয়েছে। চলুন, আতশ কাচের খেলা দেখবেন, চলুন। সেনাপতি, বট গাছের তলায় বটা আর দুজন অপরিচিত লোক বসে আছে, ওই লোকগুলোকে বন্দি করুন। ঠিক আছে গোপাল। খুব দারুণ পরিকল্পনা করেছিলেন, ভালো সাজলেন। আমার মনে একটা সন্দেহ ছিল, আমিও আপনার তালে তাল দিলাম। মনে রাখবেন, আপনাকে কিন্তু আমি এক ফোঁটাও বিশ্বাস করি না। আমি জানি আপনি মহারাজের সব সময় ক্ষতি চান। গোপাল, গোপাল, তোমাকে যে কিভাবে ধন্যবাদ দেব? মহারাজ, আমি আমার দেশকে ভালোবাসি, দেশের থেকে প্রিয় আমার কাছে কেউ নয় মহারাজ। গোপাল, তুমি সবার সেরা, বিশ্বজোড়া নাম। গোপাল, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠতম দান। জয় জয় গোপালের জয়, জয় গোপালের জয়, জয় গোপালের জয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.